বিসমিল্লাহিররহমানিররহিম। আচ্ছা, শুরু করি তাহলে। নেক্সট প্রিভিয়াস ক্লাসে আমরা মোটামুটি জেড ট্রান্সফর্ম এবং ইনভার্স জেড ট্রান্সফর্ম নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে শুরু করছিলাম প্রপার্টিজ অফ জেড ট্রান্সফর্ম। এখান থেকে আমি লিনিয়ারিটি প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম এবং এর সাথে আমি দুইটা ম্যাথ আমি করতে বলছিলাম। একটা হলো এক্সাম্পল 3.2.1 এবং আরেকটা হলো এক্সাম্পল 3.2.2, তাই না? আচ্ছা, আজকে আমরা দেখব শিফটিং প্রপার্টি। শিফটিং প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো যেটা আমি বলছিলাম যেটা হলো এই প্রপার্টিগুলো আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের মতো সিমিলার, আর কি সেম জিনিস জেড ট্রান্সফর্মের প্রপার্টিগুলো। তো শিফটিং প্রপার্টি হলো এখানে আমাদের টাইম শিফটিং প্রপার্টি। এখানে টাইম শিফটিং ক্ষেত্রে আমরা যদি বলি, যদি এক্সএন এর জেড ট্রান্সফর্ম যদি এক্স জেড হয়, কোন একটা সিগন্যাল যার নাম হলো এক্সএন, যার জেড ট্রান্সফর্ম যদি হয় এক্স জেড, তাহলে আমরা বলতে পারি এই এনটাকে যদি কে পরিমাণ ডিলে করি, অর্থাৎ এক্স অফ এন মাইনাস কে, এটাকে যদি কে পরিমাণ ডিলে করি, তাহলে জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু এক্স জেড হিসাবে। অর্থাৎ কে পরিমাণ ডিলে হইলে জেড টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু এক্স জেড হিসেবে আমরা এটাকে প্রকাশ করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু অলরেডি আমরা সলভ করে করে মনে হয় আসছি। জাস্ট প্রপার্টিগুলো তখন জানতাম না, এখন জাস্ট প্রপার্টিগুলো আমরা একটু জানবো, হ্যাঁ। আচ্ছা, এটা হলো 160 নাম্বার পেজে বা 165 নাম্বার পেজে আমরা এই যে দেখো, এখানে এই যে শিফট হইলে টাইম শিফটের জন্য আমরা কি পাইছিলাম 6 নম্বরে, এই যে 5 নম্বরে ছিল ডেল এন xn ইকুয়াল টু ডেল এন। 5 নম্বরের জন্য পাইছিলাম xn ইকুয়াল টু ডেল এন সমান সমান 1, অর্থাৎ xz সমান সমান পাইছিলাম 1। xn যদি হয় ডেল এন, 5 নম্বরের জন্য xz সমান সমান পাইছিলাম 1। কিন্তু 6 নম্বরে দেখো কি পাইছি, 6 নম্বরে ক্ষেত্রে আমাদের x n সমান 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 পাইছে কি ডেল n মাইনাস কে, অর্থাৎ কে পরিমাণ শিফট হয়েছে। এখানে এই কে পরিমাণ শিফট হওয়ার কারণে দেখা গেল জেড ইনভার্স কে হয়ে গেছে, জেড ইনভার্স কে ইনটু 1 হয়ে গেছে। ঠিক আছে? তো প্রপার্টিজ গুলো আসলে আমরা পড়ছি, কিন্তু তখন আমরা এটা যে প্রপার্টি এটা আমরা জানতাম না। ঠিক আছে? তো জাস্ট এই প্রপার্টি হলো আমাদের এখানে টাইম শিফটিং প্রপার্টি। আমরা যেখানে দেখতেছি কোথায় গেল, এই যে যদি কে পরিমাণ ডিলে হয় তাহলে এখানে x টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু জেড হয়। ঠিক আছে? দি ROC অফ x টু দি পাওয়ার কে ইন্টু জেড কে ইন্টু এক্স জেড ইজ দ্য সেম অ্যাজ অফ এক্স জেড। ROC তে কোনো ধরনের পরিবর্তন হয় না। টাইম শিফটিং করলে এখানে ROC তে কোনো ধরনের পরিবর্তন হবে না। ROC এক্স জেড এর জন্য যা ছিল তাই থাকবে, শুধুমাত্র এক্সট্রা টার্ম হিসেবে জেড টু দি পাওয়ার মাইনাস কে থাকবে, তাই না? আচ্ছা, ROC কি? ROC xz is the same as that of xz except z equal to 0। শুধু z equal to 0 ছাড়া আর যে কোনো কিছু ROC হইতে পারে, কারণ z equal to 0 হলে কি হয়ে যাবে। আচ্ছা দেখি, z equal to 0 if k is equal greater than 0 and z is equal to infinity if k is less than 0। আচ্ছা, z এর মান ইনফিনিটি হইলে এখানে জেড এর মানটা ইনফিনিটি হইতে পারবে না যদি কে ইজ লেস দেন 0 হয়, এবং জেড এর মান 0 হইতে পারবে না যদি কে 0 থেকে বড় হয়। 0 থেকে বড় হলো জেড এর মান 0 হইতে পারবে না, কারণ জেড এর মান 0 হলে তো এটা টোটালটাই 0 হয়ে যেতেছে, ওভারঅল তো 0 হয়ে যেতেছে, তাই না? আবার যদি জেড এর মান যদি এখানে ইনফিনিটি হয়, এখানে যদি জেড এর মান ইনফিনিটি হয়, ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস কে, এবং কে এর মানটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে কি ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস কে এর ছোট মান
তাহলে কি হইতাছে আলটিমেটলি জিনিসটা কি হইতাছে আলটিমেটলি জিনিসটা জিরোই হয়ে যাইতেছে হয়ে গেল আচ্ছা আলটিমেটলি জিনিসটি ইনফিনিটি হয়ে যাচ্ছে ইনফিনিটি অসংজ্ঞায়িত হয়ে যাইতেছে আচ্ছা যাই হোক জেড এর মান 0 এবং ইনফিনিটি হবে না হ্যালো সবাই আছো জি স্যার আচ্ছা সারা শব্দ নাই তো মনে হইতাছে এই স্যার আছে স্যার কিন্তু শব্দ বেশি তো আছে ওখানে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে টাইম শিফটিং প্রপার্টিতে আমরা কি পাইলাম আমরা দেখলাম যে এখানে কে পরিমাণ ডিলে করলে এখানে জেড টু দি পাওয়ার মাইনাস কে একটা টার্ম অ্যাড হয়ে যাচ্ছে এখানে তার আরওসির ক্ষেত্রে আমরা দেখলাম এখানে আগের আরওসি থাকবে শুধুমাত্র একটা বাড়তি টার্ম হিসেবে যোগ হবে জেড ইজ ইকুয়াল টু 0 ছাড়া যদি কে এর মান 0 চেয়ে বড় হয় এবং জেড ইকুয়াল টু ইনফিনিটি ছাড়া যদি কে এর মান 0 চেয়ে ছোট হয় এই একটা টার্ম শুধুমাত্র বাড়তি কন্ডিশন হিসেবে যোগ হবে তো একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে আমরা যেমন ধরো এখানে একটা এক্সাম্পল আছে x2n সমান সমান x1 n প্লাস 2 আবার আছে x3n সমান সমান x1 আচ্ছা ডাকটা দেখি by applying the time shifting property determine the z transform of the signal x2n and xtn in example 3.1.1 from the z transform x1n আচ্ছা 3.1.1 এর যে এক্সাম্পলটা আমাদের দেয়া আছে এইখানে হ্যাঁ এখানে xn এর মান দেয়া আছে এইটা তো এটার আমরা z ট্রান্সফর্ম বের করছি কি xz সমান সমান পাইছি 3/1 minus 2z to the power minus 1 minus 4/1 minus 3z to the power minus 1 আরো সি যেখানে বলা আছে z is greater than 3 তো এটার z ট্রান্সফর্ম আমরা বের করছি তাই না এটার z ট্রান্সফর্ম আমরা বের করছি এখন আমরা যদি x1n আচ্ছা আচ্ছা এখানে কি x1n এর কথা বলছে না এক সেকেন্ড আমি ডাকটা একটু দেখি ও x1n এর জন্য হ্যাঁ দেখো তাহলে এখানে x1n টা আমরা দেখি হয়ে গেল এই যে x1n equal to 2 to the power n u of n x1n এর z ট্রান্সফর্ম কত বাড়াইছে x1n এর z ট্রান্সফর্ম বাড়াইছে x1z x1z এর মান আমরা দেখেন পাইছি 1/1 minus 2 z ইনভার্স 1 যেখানে ROC is greater than z is greater than 2 তাই না এটা পাইছি না এই যে এটা পাইছি আমরা z ট্রান্সফর্ম x1n এর z ট্রান্সফর্ম পাইছি x1z equal to 1/1 minus 2 z inverse 1 যেখানে z is greater than 2 তাই তো হ্যালো হ্যালো যদি আবার একটু বোঝাই দেন স্যার হ্যাঁ তাই তো পাইছি একটু বোঝা গেছে তো আবার একটু আচ্ছা এটা আরেকটু বোঝাই দেন আচ্ছা এটা হলো एग्जांपल 3.2.1 এর যেটা গত ক্লাসে আমরা বলছি সেটা হলো দেখো xn ইকুয়াল টু এখানে এত দেয়া আছে যেখানে x1 সমান সমান আমরা ধরে নিছি এটা x2 সমান সমান এইটা কারণ un এর সাথে 3 * 2 টু দি পাওয়ার n * un গুণ করছি তাহলে 2 * u টু দি পাওয়ার n তাহলে এটাকে বলছি x1 বা এটাকে ধরছি x2 ঠিক আছে ধরার পর এই x1 এর z ট্রান্সফর্ম বের করছি x1 এর z ট্রান্সফর্ম 2 টু দি পাওয়ার n un 2 টু দি পাওয়ার n un মানে কি a টু দি পাওয়ার n un a টু দি পাওয়ার n un তো আমরা z ট্রান্সফর্ম আগে বের করছি যে a টু দি পাওয়ার un n a টু দি পাওয়ার n un সমান সমান আমরা জানি 1/1 minus a z ইনভার্স 1 এটা তো আমরা জানি যেখানে z is greater than a এটা তো আমরা জানি আমরা আগেই করে আসছি তো এই ফর্মুলা ফেলে আমরা এটার z ট্রান্সফর্ম করতে পারি 1/1 minus 2 z ইনভার্স 1 এর জায়গায় এখানে 2 জাস্ট আর কিছু না এর জায়গায় 2 আছে তো এটা হলো আমাদের এর z ট্রান্সফর্ম এই অংশটা ঠিক আছে তো এই অংশটা আমাদের z ট্রান্সফর্ম যেটার নাম হলো x1n এখন আমাদের ডাকে কি বলা আছে এখানে ডাকে যেটা বলা আছে সেটা হলো এই x1n এর z ট্রান্সফর্ম যদি আমরা জানি
তাহলে x2n এবং x3n এর জেড ট্রান্সফর্ম কত এটা বলা আছে। যদি x1n এর জেড ট্রান্সফর্ম আমাদের জানা থাকে তাহলে x2n এবং x3n এর জেড ট্রান্সফর্ম কত সেটা আমাদের বের করতে বলছে। যেখানে x2n কত, x2n মানে হলো x1 ইনটু x1 ফাংশন অফ x1 ইনটু কি n প্লাস 2, x1 অফ n প্লাস 2, তাই না? অর্থাৎ x2n ইকুয়াল টু বলতে পারি x1 n প্লাস 2, জাস্ট এখানে টাইম শিফটিং হয়েছে প্লাস 2, তাই না? আবার x3 সমান সমান কি বলতে পারি, x3n সমান সমান বলতে পারি x1 ইনটু x1 অফ n মাইনাস 2, তাই না? x1 অফ n মাইনাস 2, এখানে মাইনাস 2 হয়েছে, এখানে জাস্ট প্লাস 2, এখানে মাইনাস 2, জাস্ট এখানে টাইম শিফটিং হয়েছে। তো আমরা যদি x1n এর জেড ট্রান্সফর্ম জানি, x1n এর জেড ট্রান্সফর্মটা আমাদের কি ছিল, x1n এর জেড ট্রান্সফর্মটা আমাদের ছিল জাস্ট এই কই গেল 1/1 মাইনাস 2 জেড ইনভার্স 1, এটা ছিল। আচ্ছা এক সেকেন্ড ও এক সেকেন্ড দেখো, এই এক্সাম্পলে কিন্তু আমাদের বলছে এক্সাম্পল 3.1.1, তাই না? 3.1.1 আর আমরা তো নিছি এটা 3.1.2.1, এই एग्जांपल না। যাই হোক এইভাবে হবে, যদি এটার ভ্যালু দেয়া থাকে জাস্ট আমরা টাইম শিফট করব আর কিছু না, ঠিক আছে? কিন্তু আমাদের এর एग्जांपल 3.1.1, 3.1.1 হলো আমাদের প্রথম एग्जांपलটা, 165 এর एग्जांपलটা, এই যে এটা, এই যে এইখানে x1n হলো এটা, যে এই মানটা, ঠিক আছে? এটার জেড ট্রান্সফর্ম কত, এই মানটা, এই যে এই মানটা হলো x1 জেড জেড, এই মানটা, ঠিক আছে? এই মানটা। তাহলে এই জিনিসটা আমরা একসাথে দেখাইতে পারলে ভালো হইতো। একসাথে দেখানোর উপায় কি, এক সেকেন্ড, বারবার না কইরে আমরা যদি এটাকে কাটিং করে নিই, আমরা এটা কাটিং করি, আমরা কাটিং করে নিই, এই एग्जांपलটা আমি কাট করে নিয়ে যাই, তাহলে বারবার এই পেজটা খুলতে হয় না, ঠিক আছে? যা 175, প্রথমটাতে তো হ্যাঁ সুষ্ঠুভাবে ক্লাসিফাই হয়ে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় ছবিটাতে তো ক্লাসিফিকেশনে কোনটা কোন জায়গায় বর্ডার লাইন থেকে কোন জায়গায় সেটা কিন্তু গুড, এখন হয়ে গেছে আমাদের। হ্যাঁ ওই জায়গায় এটা এখন পাশাপাশি রেখে দেই, এই যে আরামসে এখন আমরা দেখতে পারি। ঠিক আছে, এই যে দেখো, তাহলে আমরা বলতে পারি এখানে এটা হলো x1z, এটা হলো x1z, 1 প্লাস 2 জেড ইনভার্স প্লাস 5 জেড ইনভার্স 2 প্লাস 7 জেড ইনভার্স 3 প্লাস জেড ইনভার্স 5, তাই না? আর হচ্ছে সমান সমান এন্টায়ার জেড প্লেন x এর জেড ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি যদি x অফ n প্লাস 2 করি, n প্লাস 2 অর্থ কি, জেড ইনভার্স মাইনাস 2, তাই না? জেড ইনভার্স মাইনাস 2, অর্থাৎ জেড ইনভার্স 2, সরি জেড ইনভার্স মাইনাস 2, সরি জেড টু দি পাওয়ার মাইনাস 2, জেড টু দি পাওয়ার মাইনাস 2 মানে হলো জেড টু দি পাওয়ার 2, তাই না? জেড টু দি পাওয়ার 2 হয়, তাহলে অল জেড ট্রান্সফর্মকে আমি জেড টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করে দিব। এই 1 কে জেড টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করলে আসে আমাদের এই জেড স্কয়ার, ঠিক আছে? 2 জেড ইনভার্স 1 কে জেড টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করলে আসে হলো আমাদের 2 জেড, এই দেখো 2 জেড এখানে আসছে না, এই যে দুইটা পাশাপাশি একটু মিলাই দেখো, এই যে দেখো, এই যে এখানে দেখো 1 কে আমি যদি, এটা কিভাবে আসলো এটা তো বুঝতে পারছো, এখানে x1 n প্লাস 2 আছে, n প্লাস 2 মানে কি, n প্লাস 2 মানে হলো n মাইনাস 2, তাই না? এর অর্থ কি, এর অর্থ হলো আমাদের এখানে জেড ইনভার্স মাইনাস কে, এই তো ফর্মুলাটা, কে এর জায়গায় কি আছে, 2 আছে, তাহলে জেড ইনভার্স মাইনাস 2 সমান সমান লিখতে পারি জেড ইনভার্স, সরি জেড টু দি পাওয়ার 2, জেড টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান লিখতে পারি জেড টু দি পাওয়ার 2,
তাহলে জেড টু দি পাওয়ার 2 দিয়ে আমাদের এন্টায়ার এই জেড ট্রান্সফর্মটাকে গুণ করে দিতে হবে। এই জেড টু দি পাওয়ার 2 দিয়ে যদি 1 কে গুণ দেই তাহলে আসে জেড টু দি পাওয়ার 2। এই জেড টু দি পাওয়ার 2 দিয়ে যদি 2 জেড ইনভার্স কে গুণ দেই তাহলে আসে 2 জেড। এই জেড টু দি পাওয়ার 2 দিয়ে যদি আমি 5 জেড ইনভার্স 2 দিয়ে গুণ দেই তাহলে থাকে 5। জেড টু দি পাওয়ার 2 দিয়ে আমি যদি এখানে 7 জেড টু দি পাওয়ার -3 কে গুণ দেই তাহলে থাকে আমাদের 7 জেড টু দি পাওয়ার -1। জেড টু দি পাওয়ার -5 কে যদি আমি এখানে জেড টু দি পাওয়ার 2 দিয়ে গুণ দেই তাহলে জেড টু দি পাওয়ার -3 থাকে। হ্যাঁ তাহলে আমাদের এই রেজাল্টটা আমাদের আলটিমেটলি আসছে টাইম শিফটিং করে। আর পরের ম্যাথের জন্য এই অংশের জন্য আমরা কি পাইতেছি x3n = x1 n-2 বলা আছে। x1 n-2 x1 n-2 মানে কি এটাকে গুণ করতে হবে z -2 দিয়ে -1 হ্যাঁ -2 z -2 দিয়ে গুণ করতে হবে কারণ এর আগের বারটা আমাদের +2 ছিল। +2 মানে কি +2 মানে হলো আমাদের -2 দিয়ে গুণ করতে হবে। -2 হবে এখানে -2 হবে যেহেতু এখানে -2 আছে এই কারণে -2 হয়ে গেল জাস্ট এখানে আর কিছু হইল না। হ্যাঁ ওকে এটা বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা এখন এই z টু দি পাওয়ার -2 দিয়ে এখন এই পুরোটারে গুণ দাও z টু দি পাওয়ার -2 এই যে এটা হলো z টু দি পাওয়ার -2 তারপরে z টু দি পাওয়ার -2 দিয়ে এটা গুণ দাও z টু দি পাওয়ার -3 তারপরে এটা গুণ দাও 5 z টু দি পাওয়ার -4 তারপরে গুণ দাও 7 z টু দি পাওয়ার -5 কই গেল এই যে এটা 7 3 এর সাথে 2 যোগ করলে 5 তারপরে 5 এর সাথে 2 যোগ করলে 7 এই যে z টু দি পাওয়ার -7 ঠিক আছে। তো এইভাবে আমাদের টাইম শিফটিং প্রপার্টি ইউজ করে জেড ট্রান্সফর্ম বের করতে পারি। যদি কোনো একটা জেড ট্রান্সফর্ম থাকে এর যে কোনো ধরনের টাইম শিফটিং এর জন্য আমাদের জেড ট্রান্সফর্ম এই সেম প্রসেসে বের করতে পারি। এটা বোঝা গেছে তো? জি স্যার। কোনো প্রশ্ন আছে এখানে? হ্যালো স্যার আবার দেখি না। ওকে দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসবো। এই কোর্সটা কি বেশি বড় হয়ে গেছে যাইতেছে? স্যার একটু বড় একটু মনে হয় প্র্যাকটিস করতে হবে তো বাসায় এগুলো। এটা ভুলে যাওয়া জি স্যার। বিপদ হয়ে যাবো। এটা যদি ভাগ্য ভালো অনলাইনের পরীক্ষা, অনলাইন না হয়ে যদি অফলাইনে হইতো সব তো মাথায় না পরীক্ষা দিতে হইতো। জি স্যার। ফর্মুলাগুলো সব মাথায় না পরীক্ষা দিতে হইতো। অনলাইন পরীক্ষা দিয়ে কোনো কিছু মাথায় রাখতে হয় না, মুখস্থ করতে হচ্ছে না। সেই জন্যই তো অবস্থা খারাপ হইতাছে। অবশ্যই তখন কোশ্চেন ওইরকমই হইতো। এমনি যদি পড়তাম স্যার কিছু শেখা হইতো, এখন তো শেখা হইতেছে না। এটাই আর কি আলসেমি ধরে গেছে। ঠিক আছে, তো মোটামুটি টাইম শিফটিং প্রপার্টি আমরা দেখলাম। জি স্যার। এখন আমরা যেটা দেখবো এই যে টাইম শিফটিং প্রপার্টি আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব স্কেলিং ইন জেড ডোমেইন। এখন স্কেলিং মানে কি? কোন একটা কনস্ট্যান্ট নাম্বার মাল্টিপ্লাই করা, তাই না? মনে করো xn এর জেড ট্রান্সফর্ম হলো xz। এখন xn এর সাথে আমি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ a টু দি পাওয়ার n xn একটা কনস্ট্যান্ট। ধরো a টু দি পাওয়ার n xn মাল্টিপ্লাই করলাম, a টু দি পাওয়ার n টাকে একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই না? ধরো 1 2 3 4 5 6 এরকম নাম্বার, এটা স্কেলার নাম্বার, তাই না? তাহলে এই স্কেলার নাম্বারটা যদি আমরা মাল্টিপ্লাই করি কোন একটা জেড ট্রান্সফর্মের সাথে, কোন একটা সিগন্যালের সাথে, তাহলে তার জেড ট্রান্সফর্মে তার রেজাল্টটা কি আসবে? তার রেজাল্টটা হবে জাস্ট xz এর জায়গায় হবে a টু দি পাওয়ার -1 z, অর্থাৎ a টু দি পাওয়ার n এর n থাকলে জাস্ট এখানে a টু দি পাওয়ার -1 z হবে। ঠিক আছে, xn এর জেড ট্রান্সফর্ম xz হলে a টু দি পাওয়ার n xn এর জেড ট্রান্সফর্ম হবে x অফ a টু দি পাওয়ার -1 z।
অর্থাৎ জেড এর ফাংশনটাকে এ টু দি পাওয়ার -1 দিয়ে আমরা গুণ করে দিব, আর কিছু না। জেড ফাংশনটাকে জাস্ট আমি জেড এর জায়গায় এ টু দি পাওয়ার -1 জেড বসাই দিব, এবং এর আরওসিটা কি হবে? আরওসি যদি হয় r1 থেকে r2, তাহলে এটা হবে মডুলাস অফ a r1 থেকে মডুলাস অফ a r2 এর মধ্যে, এটা হবে তার আরওসি। একটা एग्जांपल দেখি, এই ফর্মুলা খালি মনে রাখো, এটাতে একটা एग्जांपल দেখি। এটা প্রুফ দেয়া আছে, এই প্রুফটা আমি পড়াইলাম না, প্রুফটা তোমরা দেখো, দেখলেই বুঝবা। এত কিছু পড়াইতে গেলে আমরা কোর্স শেষ করতে পারবো না, ঠিক আছে? প্রুফটা তোমরা দেখে নিবা, এগুলো প্রুফগুলো আমি পড়াইতাছি না, আমি জাস্ট এই কি কয় এটাকে প্রপার্টিজ পড়াইতাছি এবং জাস্ট এর অ্যাপ্লিকেশন দেখাইতাছি। যেমন ধরো xn = a to the power n cos omega naught n u of n, এখানে একটা एग्जांपल দেয়া আছে। এই एग्जांपले আমরা cos omega naught n u of n টা আমরা বের করব প্রথমে, a to the power n পরে আমরা cos omega naught n u of n এর মান আমরা জানি। কই থেকে জানি? এই মানটা জানি ফ্রম প্রবলেম 3.2.3 থেকে। দেখো যেখানে আমরা এই প্রবলেমটা পড়ছি, এই যে এখানে এই প্রবলেমটা আমরা করে আসছি, এই যে cos omega naught n un, এই প্রবলেমটা আমরা এখানে সলভ করে আসছি। তো এই প্রবলেম থেকে আমরা xn এর z ট্রান্সফর্ম আমরা পাইছি xz সমান আমরা পাইছি 1 মাইনাস z ইনভার্স 1 cos omega naught divided by 1 minus 2 z inverse cos omega naught plus z inverse 2, যেটার ROC is greater than 1, অর্থাৎ z is greater than 1, এটা হলো তার ROC। তো এটা আমরা কইরা আসছি, এই ট্রান্সফর্মটা আমরা প্রবলেমটা সলভ করছি এইভাবে। আর এই ভ্যালুটা যদি আমাদের জানা থাকে, অর্থাৎ cos omega naught n un এর z ট্রান্সফর্ম এটা যদি আমরা জানি, তাহলে a to the power n মাল্টিপ্লাই করলে তার z ট্রান্সফর্ম কি হবে, এটা আমরা এই প্রপার্টি থেকে সহজে জানে ফেলবো। এটা মাল্টিপ্লাই করলে তার রেজাল্টটা কি হয় আমরা এই প্রপার্টি থেকে ইজিলি আমরা বের করতে পারি। আমাদের প্রপার্টি কি বলে? প্রপার্টি বলে z এর জায়গায় a to the power 1 z, a to the power -1 z বসাইতে হবে। এই যে যেখানে দেখো z ছিল, z এর জায়গায় এখন a to the power -1 z আমরা বসাই দিব। এই যে কোথায় গেল? আচ্ছা, এই ভ্যালুটা আবার একটু মনে রাখি, ভুলে গেছি, আবার একটু মনে রাখি। এই দুইটা পাশাপাশি হইলে দেখতে সুবিধা। এই যে z ইনভার্স 1, এই ভ্যালুটা, এই যে 1 মাইনাস z ইনভার্স cos omega naught, এটা মনে রাখো 1 মাইনাস। আচ্ছা, এটাকে তাহলে আমি একটু কাইটেন আলাদা করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো। এক সেকেন্ড, পাশাপাশি আমরা কম্পেয়ার করতে পারবো। সুন্দর হয়ে গেল, আমাদের কাটা হয়ে গেল। এখন এই যে দুইটাকে এখন পাশাপাশি রাখি, পাশাপাশি রাখলে বুঝতে পারবে। এই যে দেখো মেইন ভ্যালুটা ছিল 1 মাইনাস z টু দি পাওয়ার -1 cos omega n, এন্ড z এর জায়গায় কি হবে? z এর জায়গায় হবে আমাদের a টু দি পাওয়ার -1 ইনটু z, তাই না? আর z এর জায়গায় a টু দি পাওয়ার -1 ইনটু z বসাই দাও, থাকলে কি হয়? থাকলে হয় a টু দি পাওয়ার -1 এ +1 হয়ে গেল। তাহলে a, তাহলে z এর জায়গায় হলো z টু দি পাওয়ার -1, তাহলে a z টু দি পাওয়ার -1 cos omega naught, এটা এসে বললো। এখানে জাস্ট z এর জায়গায় a টু দি পাওয়ার -1 z বসাইলাম, বসাইলে এই মানটা আসে, ডিভাইডেড বাই এখানেও এই z -1 এর জায়গায় আসবে হলো a z -1 cos, এই জায়গায় আসে আমাদের z, z এর জায়গায় আমাদের আসবে a স্কয়ার z টু দি পাওয়ার -2, তাই না? তাই তো? জাস্ট এখানে যে কাজটা করলাম আমি, এখানে জাস্ট আমি যে কাজটা করছি সেটা হলো z সমান সমান a টু দি পাওয়ার -1 ইনটু z বসাইলাম। z সমান সমান a টু দি পাওয়ার -1 ইনটু z বসাই দেখো, এই ইকুয়েশনে বসাই দেখো, দেখবা তুমি এই ভ্যালুটা পাইতেছো, যে এই ভ্যালুটা তুমি পাইতেছো। বসাই দেখো z সমান সমান a টু দি পাওয়ার -1 z বসাই দেখো, এই ইকুয়েশনে তুমি এই ভ্যালুটা পাবা। ক্লিয়ার?
এটুকু বুঝতে পারছো তো? হ্যালো, স্যার আচ্ছা এটুকু যদি বুঝি তাহলে পরের ম্যাথটার জন্য সেম। পরের ম্যাথটার জন্য আমাদের যে ফাংশনটা আসবে সেই ফাংশনে জাস্ট এই z = a⁻1 z বসাই দিবা, বসাই দিলে তুমি এই ভ্যালুটা পেয়ে যাবা পরের প্রবলেমের জন্য। এইভাবে আমরা এই প্রবলেম দুইটা সলভ করছি। ওকে, এই যে এই প্রবলেমের জন্য এটা আগে আমরা ম্যাথটা প্রবলেম সলভ করে আসছি, ওখান থেকে ফাংশনটা নিয়ে এখানে জাস্ট z এর জায়গায় a⁻1 * z বসাবা, বসাই দিলে এই প্রবলেমটা পাওয়া যাবে, এটা প্রবলেমটা পাওয়া যাবে। তো এইভাবে আমরা মোটামুটি স্কেলিং করতে পারি, অর্থাৎ জেড ডোমেইনের ক্ষেত্রে ডোমেইনে আমরা যে কোনো একটা স্কেলার মাল্টিপ্লায়ার অ্যাড করে এর জেড ট্রান্সফর্ম করে ফেলতে পারি ইজিলি। কোনো একটা জেড ট্রান্সফর্ম জানা থাকলে এই রিলেটেড আমরা স্কেলিং ফ্যাক্টর ইউজ করে যে কোনো জেড ট্রান্সফর্ম আমরা ইজিলি বের করতে পারি। তাহলে আমরা দেখলাম লিনিয়ার প্রপার্টি, টাইম শিফটিং এবং আরেকটা দেখলাম কি স্কেলিং প্রপার্টি, স্কেলিং দেখলাম, তাই না? এরপরে আমাদের আরেকটা হলো টাইম রিভার্সাল। টাইম রিভার্সাল মানে কি? ইনভার্স করে ফেলা। আমরা জানি টাইম রিভার্স করা মানে হলো ইনভার্স করে ফেলা, মানে পুরো একটা মিরর ইমেজ ক্রিয়েট করা, যে কোনো সিগন্যালের মিরর ইমেজ, অর্থাৎ আয়নাতে ধরলে যেরকম ইমেজ পাওয়া যায় একদম মিরর ইমেজ, এই ধরনের ইমেজ ক্রিয়েট করার নাম হলো টাইম রিভার্সাল। তো আমরা এগুলো সম্পর্কে পরিচিত। যাই হোক, xn = যদি xz হয়, xn এর জেড ট্রান্সফর্ম যদি xz হয়, তাহলে x অফ -n সমান বলতে পারে x অফ z ইনভার্স 1, অর্থাৎ xz কে জাস্ট z এর জায়গায় z টু দি -1। এটা তো আমরা আগে দেখে আসলাম, আমাদের ওই অঙ্কের ভিতরে দেখে আসলাম যে -n থাকলে কি হয় আর +n থাকলে কি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে না? অঙ্কের ভিতরে যেটা দেখলাম ওইটা ওটা দেখি n+2 n+2 n+1, এটা জাস্ট এটা ওটা টাইম শিফটিং, এটা জাস্ট মিরর ইমেজ ক্রিয়েট করা। x এর সিগন্যালটাকে তুমি একটা মিরর ইমেজ করে ফেললা, মানে পুরো রিফ্লেক্ট করে ফেললা। যেমন ধরো কোন একটা সিগন্যাল যদি থাকে এরকম, ধরো কোন একটা সিগন্যাল যদি থাকে এরকম এরকম কোন একটা সিগন্যাল, এর মিরর ইমেজটা কি হবে? এর মিরর ইমেজটা হবে অপোজিট, এরকম, মানে এর বিপরীত দিকে এর মিরর ইমেজটা এরকম। এখানে যদি আয়না ধরো, আয়না ধরলে এরকম একটা সিগন্যাল, মানে জাস্ট এই জিনিসটাই এই পাশে চলে গেল, উল্টে গেল, এটা ঠিক আছে? এটা হলো টাইম রিভার্সাল। এই ধরনের ক্ষেত্রে -n করলে আমাদের x অফ z-1 হয়, ঠিক আছে? তো এই প্রপার্টি ইউজ করেও আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারি। যেমন ধরো xn যদি একটা ফাংশন হয়, এটা xn = e of -n হয়, এর যদি z ট্রান্সফর্ম হয়, আমাদের e of n এর z ট্রান্সফর্ম যদি আমরা জানি, তাহলে e of -n এর z ট্রান্সফর্মটাও আমরা ইজিলি জানতে পারবো। যদি e of n সমান এটা হয়, তাহলে e of -n কে আমরা বলতে পারি z এর জায়গায় z⁻1 বসাবা, z এর জায়গায় z⁻1 বসাও, বসালে কি পাবা? 1/1 - z, তাই না? z এর জায়গায় z⁻1 বসাও, এখানে বসালে কি 1/1 - z। ওকে, একটু ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে আমরা দেখব ডিফারেন্সিয়েশন ইন জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ইন জেড ডোমেইন, জেড ডোমেইনের ডিফারেন্সিয়েশন ফর্মটা আমরা দেখব। যদি xn এর জেড ট্রান্সফর্ম xz হয়, যদি এমন একটা ফাংশন থাকে xn যার জেড ট্রান্সফর্ম xz, তাহলে nxn এর জেড ট্রান্সফর্ম কি হবে? nxn এর জেড ট্রান্সফর্ম হবে -z ডিফারেন্সিয়েশন d/dz ইনটু xz, ঠিক আছে? d/dz ইনটু xz। এখন এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করে দেখি, সেটা হলো কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা জিনিস খেয়াল করে দেখি, তাহলে এই ফর্মটা বুঝতে পারছি তো? যদি xn এর সাথে n এর মাল্টিপ্লাই থাকে, তাহলে জেড ডোমেইনে এটা আমরা কি করি? -z ইনটু d/dz ইনটু xz ফর্মেটে আমরা লিখি, ঠিক আছে? অর্থাৎ কোন সিগন্যালের সাথে n মাল্টিপ্লাই থাকলে আমরা জাস্ট এই ফরম্যাটে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি n² মাল্টিপ্লাই থাকে, n³ মাল্টিপ্লাই থাকে, n⁴ মাল্টিপ্লাই থাকে, যতগুলো মাল্টিপ্লিকেশন থাকবে এখানে ততবার ডিফারেন্সিয়েট হবে। একটা জিনিস খেয়াল রাখবা, এখানে ধরো 2 বার n আছে, তাহলে এখানে 2 বার ডিফারেন্সিয়েট হবে। এখানে 3 বার n আছে,
এখানে 3 বার ডিফারেন্সিয়েট আছে, এখানে 100 বার n আছে, তাহলে এখানে 100 বার ডিফারেন্সিয়েট হবে। ঠিক আছে, ক্লিয়ার তো এটা? এবং ততবার এখানে আমাদের জেড অ্যাড হয়ে যাবে, জেড, জেড স্কয়ার, জেড কিউব, জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, একটু ক্লিয়ার তো? যেমন এক্সাম্পল এখানে আছে, আচ্ছা আমি বলতেছি এক্সাম্পলটা দেখাই তাহলে। xn = n a টু দি পাওয়ার un, এখানে a টু দি পাওয়ার un এর আমরা ডিফারেন্সিয়েট, আমরা জেড ট্রান্সফর্ম জানি, un এর জানি, un এর সাথে স্কেলিং প্রপার্টি ইউজ করলে a টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট জানবো। এখন a টু দি পাওয়ার n এর সাথে আবার n মাল্টিপ্লাই আছে, এখন আমাদের কি করতে হবে, এই প্রপার্টি ইউজ করতে হবে যে এই ফাংশনের সাথে যদি n মাল্টিপ্লাই থাকে তাহলে কি হবে, ডিফারেন্সিয়েট ফরম্যাটে প্রকাশ করতে হবে আমাদের। ডিফারেন্সিয়েট ফরম্যাট কি, আমাদের a টু দি পাওয়ার un এর জেড ট্রান্সফর্ম কি, a টু দি পাওয়ার un এর জেড ট্রান্সফর্ম হলো 1/1 - a z ইনভার্স 1। আর এটাকে কি করতে হবে, আমাদের ডিফারেন্সিয়েট ফরম্যাটে প্রকাশ করতে হবে, -z * d/dz x1z। এখন এই x1z কে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা আসবে a z ইনভার্স ডিভাইডেড বাই 1 - a z ইনভার্স হোল স্কয়ার, এটা হবে আমার n টু দি n ইনটু a টু দি পাওয়ার n un এর জেড ট্রান্সফর্ম। যদি a টু দি পাওয়ার n un এর জেড ট্রান্সফর্ম হয় 1/1 - a ইনটু z ইনভার্স 1, এটা যদি a টু দি পাওয়ার n un এর জেড ট্রান্সফর্ম হয়, যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি n গুণন a টু দি পাওয়ার n un এর জেড ট্রান্সফর্ম হবে -z ইনটু ডিফারেন্সিয়েট অফ x1z, অর্থাৎ এর ডিফারেন্সিয়েটটা এই প্রপার্টি অনুযায়ী। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, x1z কে মানে এই মাংসকে ডিফারেন্সিয়েট করলে হয় এটা, এটা হয়, জাস্ট এর সাথে z গুণ করে দিলাম, গুণ করলে আমাদের ফাইনালি এটা আসে। জাস্ট এটা ডিফারেন্সিয়েট করে দেখো, করে দেখলে এটার সাথে -z গুণ করে দেখবা যে এই জিনিসটা আসতেছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের ডিফারেন্সিয়েট প্রপার্টি। এখন প্রশ্ন হইল, যদি এইখানে n না থাকে n স্কয়ার থাকতো, থাকতে পারতো তো, n স্কয়ার, n কিউব, n টু দি পাওয়ার 4 এরকম থাকতে পারতো না? যতবার n থাকবে ততবার ডিফারেন্সিয়েট হবে। বলি, যেমন ধরো আমাদের যদি এরকম থাকে n স্কয়ার a টু দি পাওয়ার n u অফ n, তো এটাকে আমরা কিভাবে বলতে পারি, এটাকে প্রকাশ করতে পারি n গুণন n a টু দি পাওয়ার n u অফ n, এইভাবে প্রকাশ করতে পারি না? এখন এই অংশটা আগে করবা, এই অংশটা আগে করে ফেলবা, করার পরে আবার n মাল্টিপ্লাই হবে, করার পর মানে আবার আরেকবার ডিফারেন্সিয়েট হবে, তারপরে এই অংশটা করবা। ক্লিয়ার? মানে প্রথমে এর জেড ট্রান্সফর্ম বের করব, করার পর এখানে n মাল্টিপ্লাই দিয়ে আমাদের এই ডিফারেন্সিয়েট ফর্ম ইউজ করে আমরা জেড ট্রান্সফর্ম করব, তারপরে আবার আরেকবার ডিফারেন্সিয়েট হবে এই এর কারণে। ক্লিয়ার? যতবার n থাকবে ততবার এই ফর্মুলা ইউজ হবে, যতবার n থাকবে ততবার এই ফর্মুলা ইউজ হতে থাকবে। ওকে, জটিল কঠিন মনে হইতাছে? হ্যালো স্যার, কঠিন কঠিন একটু মনে হয়, বুঝতেছি, কঠিন কঠিন, তারপরে সহজ আছে, একটু বুঝবেন, মনোযোগ দিয়ে একটু মনোযোগ দিয়ে বুঝো যে n থাকলেই এখানে জাস্ট এই ফরম্যাটে দিবা। এখানে xz-টা কি, xz-টা হলো এই xn এর জেড ট্রান্সফর্ম। যেমন ধরো এখানে xn সমান সমান কি বলতে পারি, n a টু দি পাওয়ার n u অফ n, a টু দি পাওয়ার n u অফ n এর জেড ট্রান্সফর্ম আমরা আগে থেকে যদি জানি, মনে করি a টু দি পাওয়ার n u অফ n এর জেড ট্রান্সফর্ম হলো 1/1 - a z ইনভার্স 1, এটা আমরা আগে থেকে জানি, মনে করো আমরা আগে থেকে জানি, তাহলে এখানে n মাল্টিপ্লাই করলে কি হবে, এই যে n মাল্টিপ্লাই করলে জাস্ট এখানে আমাদের -z ইনটু d/gz ইনটু d ইনটু x1z, অর্থাৎ এই ফরম্যাটে ডিফারেন্সিয়েট করলে আমাদের এটা রেজাল্ট এসে পড়বে। ক্লিয়ার? আচ্ছা, এরকম ভাবে এই एग्जांपल সেম, এখানে xz যদি জানা থাকে আমরা d/dz জানলাম, এখানে -z গুণ করে দিলাম এটা, সুতরাং এখানে n x এর ডিফারেন্সিয়েট আমরা যদি হয় n log 1 মাইনাস, মানে এটা জাস্ট আগের মতই এই প্রসেসে আমরা এইভাবে সলভ করতে পারবো জিনিসটা। আচ্ছা, এটা করছে হলো, হ্যাঁ
আচ্ছা হ্যাঁ ওকে এখান থেকে জাস্ট এক্সএন বের করছে এরা ইনভার্স জেড ট্রান্সফর্ম করছে আর কি ওকে এটুকু বুঝতে পারছো তো জি স্যার আচ্ছা এখন কনভলিউশন বলি এটা খুব সোজা প্রপার্টি x1 n এর জেড ট্রান্সফর্ম যদি x1 z হয় x2 n এর জেড ট্রান্সফর্ম যদি x2 z হয় তাহলে x1 n এবং x2 n এর কনভলিউশন হবে জাস্ট x1 z এবং x2 z এর গুণফল অর্থাৎ x1 z এবং x2 z গুণ করলে z ডোমেইনে গুণফল ইকুয়াল টু টাইম ডোমেইনে কনভলিউশন z ডোমেইনে গুণফল সমান সমান টাইম ডোমেইনে কনভলিউশন জেড ডোমেইনে জেড গুণ করলে টাইম ডোমেইনে কনভলিউশন হয় অর্থাৎ x1 কনভলিউশন x2 সমান সমান বলতে পারি x1 z ইনটু x2 z ঠিক আছে জাস্ট কনভলিউশন যেমন x1 এর মান এটা x2 এর মান এটা এখন x1 z x2 z বের করলা এখন x1 আমি দিলাম x1 n কনভলিউশন x2 n বের করো আমি যদি প্রশ্ন দিয়ে দিলাম তখন কি করবা তখন প্রথম তোমরা x1 z বের করবা x2 z বের করবা বের করবার পরে দুইটা গুণ করে দিবা গুণ করে দিলেই আমাদের কনভলিউশন হয়ে গেল আমাদের লাইনটা কাটে যাবে এখনই আমরা কি আবার কানেক্ট হবো না আজকে এই পর্যন্তই থাকবে স্যার আজকে এই পর্যন্ত থাক মাথা সাত ধরতেছে আচ্ছা আচ্ছা লাইন কাটে দেই আজকে পর্যন্ত থাকার না আচ্ছা কিন্তু পরীক্ষা কিন্তু মনে রাখো বুধবার পরীক্ষা তোমাদের কন্ট্রোল সিস্টেমের উপরে বুধবার পরীক্ষা আর এগুলো পড়বা বৃহস্পতিবারে সিগন্যাল কবে স্যার কালকে বুধবারে কন্ট্রোল সিস্টেম পরীক্ষা আগামীকাল বুধবার নাকি হ্যাঁ আগামীকাল বুধবার আর সিগন্যাল প্রসেসিং নিও বৃহস্পতিবারে পরীক্ষা না দিলে এটা ক্লিয়ার হবে না নেক্সট আগামীকাল তো ভার্সিটিতে যাওয়ার দরকার কি চাই দেন আমি চাই না আগামীকাল 9টার সময় তো ক্লাস পরীক্ষা নিয়ে দিন 9টার সময় পরীক্ষা নিয়ে 10টা পর্যন্ত পরীক্ষা 1 ঘন্টার পরে বাসে আসতে পারবেন অনায়াসে 9টা থেকে 10টা পর্যন্ত ইউনিভার্সিটি কেউ থাকে না 9টা থেকে 10টা পর্যন্ত পরীক্ষা নিয়ে নেব জি স্যার কন্ট্রোল সিস্টেম যেটুকু পড়াইছে ওইটুকুর উপরে আর এই সিগন্যাল